প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কাইম চৌধুরী স্টুডিও থেকে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের প্রত্যেক দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খবর প্রতিদিনে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ এ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। দর্শক, 20 অক্টোবর সংসদ অধিবেশন শুরু হচ্ছে। এবার সংসদ অধিবেশনে বিরোধী দলের আশার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আপাত দৃষ্টিতে রাজনৈতিক যে ট্রেন্ডটা আমরা দেখছি তাতে মনে হচ্ছে না তারা আসবেন, বাট আমি তারপরেও আশা করব যে তারা আসবেন, কারণ এখন সংসদের বাইরে থেকে এক ধরনের আন্দোলন তৈরি করার প্রচেষ্টার অংশ হিসেবে পরবর্তী নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার একটা যদি এই ধরনের প্রবণতা থাকে তাহলে হয়তো তারা যাবেন না। কিন্তু আমার যেটি মনে হয় যে এখন এই মুহূর্তে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে যে এক ধরনের একটা ডিসএগ্রিমেন্টের জায়গা যে ছিল সবসময় বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের এই ইস্যুটি নিয়ে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে আলোচনার জন্য আমার মনে হয় সংসদে যাওয়া উচিত। অনেকে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের এই বিষয়টি একেবারে সংবিধান থেকে বাতিল করে দিয়ে আলোচনার কোনো পথ রাখা হয়নি। আমি কিন্তু বিষয়টি এভাবে মনে করি না, কারণ একই সাথে সর্বশেষ যে কথাটি বললেন এটা সংসদে যে বলতে অসুবিধা কোথায়? অ্যাবসলিউটলি, এবং সংসদ তো সবচেয়ে উত্তম জায়গা আলোচনা করে এবং এই কথাগুলি বলার, কারণ সংসদের প্রত্যেকটি কথার অন্য ধরনের একটি ভ্যালু ক্যারি করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন সংসদের প্রসিডিংস গুলি কিন্তু লাইভ ব্রডকাস্ট করা হয়, টেলিকাস্ট করা হচ্ছে, এবং দেশের টেরেস্টেরিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশের সব জনগণের সবারই এটা দেখার একটা সুযোগ হয়। কাজে এর চেয়ে ভালো একটি জায়গা যে কি আলোচনা হচ্ছে, কি ডিসকাশন হচ্ছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এমন না যে একটা ক্লোজ ডোর আলোচনা হচ্ছে বা একটা সেমিনারে আলোচনা হচ্ছে, সেই আলোচনা আবার আমাদের বসে থাকতে হয় নিউজে কতটুকু কাভার করবে। নিউজ পুরোপুরি কাভার করতে না, খণ্ডিতভাবে কাভার করার ফলে আবার অন্য ধরনের মিনিং ব্যাখ্যাও দাঁড়িয়ে যায়। তা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় সংসদের ভিতরে সরাসরি পূর্ণাঙ্গ আলোচনা দেখার একটা সুযোগ থাকে জনগণের, এবং এর চেয়ে সর্বোত্তম জায়গার হতে পারে না। এবং সংসদকে কার্যকর করার মাধ্যমে এই আলোচনার মাধ্যমেই একটা সমাধানের দিকে যাওয়া যেতে পারে। এখানে আমি আশাবাদী এই কারণে যে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন আমাদের সর্বোচ্চ আদালত রায় দিল, সেই রায় দেওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিরোধী দলের নেত্রীর উদ্দেশ্যে বলেছিলেন, আপনার স্পষ্ট তো মনে আছে, যে আসুন আমরা নিজেরা বসে সমাধান করি। না, এক্স্যাক্টলি, এখানে আমি একটি বিষয় বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের এই বিষয়ে আহ্বান কার্যকরী হচ্ছে না কেন? না, এখানে যেটা আমি বলতে চাই যে অজুহাত দেখানো হচ্ছে যে এটা বাতিল করে তারপরে আলোচনা কি হবে। দেখুন, এই বাতিলটি কিন্তু এর পরবর্তী ইলেকশনটা কিভাবে কোন ফর্মুলায় হবে তার অংশ হিসেবে হয়েছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে। এটি কিন্তু শেষ হয়ে যায়নি, এখনো আলোচনা করে অন্য কোনো একটি ফর্মুলা ওয়ার্কআউট করা যেতে পারে। এবং সৈয়দ আশরাফ উনি কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন, ক্যাটেগরিক্যালি বলেছেন যে সংবিধান দরকার হলে আবার অ্যামেন্ড করা যেতে পারে, এতে কোনো বাধা নেই। তো কিন্তু দেখেন, সর্বোচ্চ আদালত যখন বাতিল করলো, বললো যে এটি সাংঘর্ষিক এবং স্পেসিফিক্যালি রায় আছে, ভার্ডিক্ট আছে, সেই ভার্ডিক্টটা কিন্তু গভর্নমেন্টের উপরে অব্লিগেশন, ইট ইজ অব্লিগেটরি, বাধ্যবাধকতা তৈরি করে। কিন্তু একটা ক্ষেত্রে দেখবেন সুশীল সমাজের পক্ষ থেকে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে পূর্ণাঙ্গ রায় যেখানে ঘোষিত হয়নি সেখানে এই রায়ের কার্যকারিতা আসছে কেন? এই বিষয় নিয়ে আমি একটু বলি। আমি বলছি, রায়ের কি কোনো পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গতা আছে? না, চমৎকার প্রশ্ন করেছেন। এই জিনিসটা আমি পরিষ্কার করে দিতে চাই, যারা আইনের বিশেষজ্ঞ তারা এই বিষয়টি জানেন এবং বুঝবেন এবং বলবেন যে একটি রায় যখন দেয়া হয়, রায় কিন্তু স্পেসিফিক্যালি ইয়েস অর নো বলে দেওয়া হয়, এন্ড ওটাই পূর্ণাঙ্গ রায়। পূর্ণাঙ্গ ইন দ্য সেন্স রায় বাস্তবায়নের জন্য এই রায়টি নো কেন বলা হলো তার ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আপনার অপেক্ষা করার প্রয়োজন হয় না, কারণ ব্যাখ্যা বিশ্লেষণের সাথে রায়ের কার্যকারিতার কোনো সম্পর্ক নেই। রায় তো রায়, ভার্ডিক্ট হচ্ছে স্পেসিফিক্যালি বলে দেয়া যে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটি হাইকোর্ট বলে দিয়েছে। কেন সাংঘর্ষিক তার ব্যাখ্যা বিশ্লেষণ পরে আসবে, ফাইন, কিন্তু তার মানে এই না যে সাংঘর্ষিক বিষয়টি আমরা ওই ব্যাখ্যা বিশ্লেষণের জন্য অপেক্ষা করে রেখে দেব। কাজে মানে যৌক্তিকভাবেই এই অনুচ্ছেদ এই যে আর্টিকেলটি বা যে প্রভিশনটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের, সেটি বাতিল হয়ে গেছে। এখানে আরেকটি কনফিউশন তৈরি করা হয়, রায়ের আরেকটি অংশে আছে যেটি বলা হয়
যে আরো 2টি নির্বাচন হতে পারত, কিন্তু একটি জিনিস খেয়াল করে দেখবেন, সেটি কিন্তু রায়ের অংশ না। রায় যেটি বলা আছে স্পেসিফিকলি যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটি সংবিধানে ছিল সেটি সাংঘর্ষিক, আর যে 2টি হতে পারে বলা আছে সেটি রায়ের অংশ না, সেটি অবজারভেশন। এক্স্যাক্টলি, নির্দেশনা। টেলিফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। অজয় দাশগুপ্ত। হ্যাঁ দাদা, আপনাকে শুভেচ্ছা। এবং এত রাত্রে আপনি বোধ করি আপনি গ্রামের বাড়িতে আছেন। হ্যাঁ, আমি বরিশালের গৈলা গ্রামে আছি। আচ্ছা, আপনি নিশ্চয়ই পূজা উপলক্ষে গিয়েছেন? হ্যাঁ, আমি শুধু না, আমাদের 8 ভাই বোন আমরা সবাই পূজা উপলক্ষে গৈলা এসেছি পরিবারের সব সদস্যদের নিয়ে। তা এই যে আমাদের যে উৎসব, বাঙালির যে চিরন্তন উৎসব, সেই উৎসবের এইবার যে শারদীয় উৎসব, আপনি তো এখন গ্রামে অন্তত 2-3 দিন রয়েছেন। হ্যাঁ, আমি গত শুক্রবার থেকেই রয়েছি, পরিবারের সবাই রয়েছে ওই সময় থেকে। এবং শুধু আমি না, আমার সঙ্গে আরো এরকম অনেক রয়েছেন যারা এই উৎসব উপলক্ষে গ্রামে এসেছেন। তা আপনি এবারকার যে শহরে পুজো এবং গ্রামে পুজো, এই যে কেমন বোধ করছেন, কেমন দেখছেন? গ্রামে সর্বোচ্চ একটা উৎসব মুখর পরিবেশ। এই পরিবেশে আমরা এখানে আছি এবং সর্বোচ্চ এখন গভীর রাত বলতে পারেন, কিন্তু এই উপলক্ষে এখানেও আমি বিভিন্ন মন্দিরে গিয়েছি। শত শত নয়, একটা মন্দিরকে ঘিরে হাজার হাজার লোকের উপস্থিতি রয়েছে। পরিবেশ সর্বত্রই শান্তিপূর্ণ। প্রশাসনের লোকেরা ঘুরছে, রাজনৈতিকদের লোকেরা ঘুরছে, সবাই আত্মীয় স্বজন নিয়ে ঘুরছে। আমার নিজের বাড়ির কথা বলতে পারি, গতকাল বিভাগীয় পুলিশ কর্মকর্তা, ডিআইজি পদমর্যাদার এসপি, তারা এসেছিলেন এখানে এই গ্রামে। আজকে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য সচিব, তার সহ জেলা প্রশাসক, তাদেরও আসার কথা রয়েছে। তো সর্বত্রই মানুষ ঘুরছে, আনন্দ করছে। যেমন ঈদের উৎসবের সময় আমরা দেখি অনেকটা বলতে পারি যে তেমনই একটা পরিবেশ গ্রামে বিরাজ করছে। আমাদের এই উপজেলাতে, আগলঝাড়া উপজেলা, 139টি মন্দিরে পূজা হচ্ছে। এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে ব্যাপকতাটা। পাশে গৌরনদী উপজেলা, সেখানে 75টি মন্দিরে পূজা হচ্ছে এবং সব মন্দিরে সব ধর্মের মানুষ ঘুরে বেড়াচ্ছে, নতুন পোশাক পরছে। একটা আনন্দঘন পরিবেশ সর্বত্রই বিরাজ করছে বলা যায়। এই যে আজ যে মহানবমীর যে পূজা অনুষ্ঠিত হবে, সেই পূজার অংশটুকু বাদ দিলে বাদ বাকি সকল উৎসবের যে অংশ, এ কিন্তু সবার লোকায়ত বাংলার। অবশ্যই, মানে এই মন্দিরগুলোতে কিন্তু সব ধর্মের মানুষ আছে। এখানে এমনও মন্দির কমিটি রয়েছে যেখানে একাধিক ধর্মের, মুসলিম, হিন্দু সবাইকে নিয়েই মন্দির কমিটি গঠন করা হয়েছে। এবং এই ধর্মীয় আনুষ্ঠানিক কথা বাদ দিলে আরতি অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। এবং প্রচুর নারী, কিশোর, কিশোরী, শিশু সবাই কিন্তু মন্দিরগুলোতে, আপনি যেমন শহরে দেখছেন সেরকম পরিবেশ কিন্তু গ্রামেও আপনি আসলে পরে দেখতে পাবেন। আর আবহাওয়া চমৎকার। সেই শরতের যে আবহাওয়া, স্নিগ্ধ আবহাওয়া, শীত পড়েনি কিন্তু গরমের ভয়াবহতাটাও নেই। মোটামুটি ভালো পরিবেশ বিরাজ করছে, আবহাওয়া। কাজে মানুষ আনন্দ করতে পারছে, সেটা হচ্ছে বড় কথা। এবং সেরকম সামাজিক পরিবেশও বিরাজ করছে। এবং আপনি দৈনিক সমকালের এখন সম্পাদকীয় বিভাগের প্রধান। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। এই যে এবার যে শরতের উৎসব, এই উৎসব এবার নতুন কি কোনো বার্তা বয়ে আনলো? নতুন বার্তা বলতে যে আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশের কথা বলেছি, সেটা ভালো বিরাজ করছে। আপনি দেখবেন যে দৈনিক পত্রিকাগুলোতে কিন্তু প্রতিদিনই বেশ কয়েকটি পত্রিকা করপত্র বের করেছে। দশমীর দিনেও আরো পত্রিকাগুলো বের করবে। বেসরকারি টেলিভিশনগুলো, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য বেতার কেন্দ্র, বেসরকারি বেতার কেন্দ্র, তারা পূজা উপলক্ষে প্রতিদিন একাধিক অনুষ্ঠান প্রচার করছে। এটা কিন্তু একটি নতুন উপাদান আমাদের
উৎসবের সময় যুক্ত হয়েছে আপনি বলতে পারেন। মানে এটা কিন্তু 2-3 বছর আগেও কিন্তু এইভাবে কিন্তু দেখা যায়নি, কিন্তু আপনি যেভাবে বর্ণনা আপনি করলেন। একটা সময় ছিল যে ঈদের কেনাকাটা নিয়ে প্রতিদিন, আপনি এবারে খেয়াল করে দেখবেন যে কয়েকদিন আগে আমাদের পত্রিকাও দেখেছি, সমকাল তার শৈলী নামে একটি সাপ্তাহিক করপত্র মতো বের হয় প্রতি সপ্তাহে, তার একটি পূজার কেনাকাটা, পূজার পোশাক, এবং পূজার পোশাক দেখেছেন আপনি প্রদর্শনীর আয়োজন, পূজার পোশাকে ফ্যাশন শো হয়েছে। কিন্তু এটা আপনি এমনকি 1 বছর 2 বছর আগেও সেটা দেখা যায়নি। কাজেই অর্থনৈতিক কর্মকাণ্ড এই পূজা উপলক্ষে বেড়েছে, গ্রামে কেনা বেচা হচ্ছে, শহরে কেনা বেচা হচ্ছে, নানান পণ্য মেলা, পূজা উপলক্ষে বিজয়া দশমীর মেলা আমাদের অর্থনীতির সঙ্গে মাঝ পথে কিছুদিন হয়তো তার ছেদ পড়েছিল, কিন্তু এখন বলা যায় যে নতুন উদ্যমে এইসব কর্মকাণ্ড শুরু হয়েছে, এবং সেটা আমাদের রাজনীতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে, এবং সেটা হচ্ছে খুবই ভালো লক্ষণ। এবারে যদি বৈশিষ্ট্য বলেন, তো এই পূজা উপলক্ষে ফ্যাশন শো বাংলাদেশে, হয়তো আমরা কলকাতায় জানি সেটা হয়, আমাদের এখানে ঈদের সময় হয়, এবারে কিন্তু পূজা উপলক্ষেও ফ্যাশন শো হয়েছে। এটা যে বললেন যুক্ত হওয়া, সেটা আপনি মানে ঈদের যেমন একটা বাজার অর্থনীতি আছে, এর সাথে কিন্তু আবার পূজারও বাজার অর্থনীতি উৎসবের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা পয়লা বৈশাখে আসে, আমার ধারণা যে আমাদের প্রচার মাধ্যমে এই যে বাংলাদেশ টেলিভিশন গভীর রাতে এই অনুষ্ঠান আপনি প্রচার করছেন পূজা, আমি একটি সুদূর গ্রামে, যেখানে ঢাকা থেকে 200 কিলোমিটারের বেশি অতিক্রম করে এসেছি আমরা অনেকে, সেখানে খোঁজ নিচ্ছেন। আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ আয়োজনের ফলে মানুষের মধ্যে পূজাকে কেন্দ্র করেও অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, পারিবারিক বন্ধন দল বেঁধে কিন্তু গ্রামের দিকে আসছে। আমরা নিজেই বলতে পারি যে আমাদের ঢাকায় ফেরার জন্য 30টি বেশি টিকিট দরকার হচ্ছে। সেটা আমরা এখন চিন্তা করছি যে এতজন আমাদের আবার যেতে হবে, 30টির বেশি টিকিট আমাকে সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু অজয়দা, আপনি অন্য সময় আমরা দেখেছি ঈদের সময়, সেটা কিন্তু এখন পূজার সময় আমরা দেখছি। আপনাকে আরেকটু কষ্ট দিব, আপনি একটু লাইনে থাকবেন। আমরা আমাদের যে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ এ আরাফাত, আমরা তার কাছ থেকে একটু মন্তব্য নিই, আপনার কাছে আবার ফিরবো। ধন্যবাদ। আরাফাত সাহেব, না এই যে বললেন না, যেটি এর আগেও একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আসলে বাঙালির যে চিরায়ত শাশ্বত যে সাংস্কৃতিক যে দিকটি, এবং আমাদের সোশিও ইকোনমিক কম্পোজিশন যেটি, এবং রিলিজিয়াস কম্পোজিশন যেটি, এটি কিন্তু গ্রাম বাংলা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রচন্ড অসাম্প্রদায়িক। এবং উনি যেটি চমৎকার একটি বিষয় যেটি বললেন যে মন্দির কমিটিগুলোতে হিন্দু মুসলিম মিলিয়ে আছে। এবং উৎসবের 10 বছর আগে আমি কথা সাহিত্যিক আবুল বাশার, পশ্চিমবঙ্গের, কিন্তু উনি তো খুব বড় মাপের সাহিত্যিক, তিনি বলেছিলেন যে আমার নাতিকে ঈদে যেমন পোশাক কিনে দিতে হয়, পূজার সময় পোশাক কিনে দিতে হয়, তা না হলে আমি ঘরে থাকতে পারি না। কারণ এখন যেটি হচ্ছে, এর মধ্যে ধর্মীয় যে বিষয়টি আছে, বিশ্বাসের জায়গায়, এটা বাদ দিলে বাকিটা তো পুরোটা সামাজিক। এবং এই যে উপাদানগুলি আমাদের সমাজের একেবারে তৃণমূলে, একেবারে শিকড়ে প্রথিত, এবং এখানে সবার পার্টিসিপেশনটা আছে। বাংলাদেশ কিন্তু আসলে সত্যিকার অর্থে শাশ্বত বাঙালি এবং বাংলাদেশ যেটি, সেটি কিন্তু একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা, সমাজ চেতনার একটি প্রতিফলন। মুক্তিযুদ্ধ দেখেন, মুক্তিযুদ্ধেও কিন্তু আমি বারে বারে বলি যে মূল যে নীতিগুলি আমাদের মুক্তি, তার একটি যে অসাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা এবং সমাজ চেতনা, এগুলো কিন্তু কোনো আলোচনার মধ্য দিয়ে চিন্তা করে বের করা হয়নি। এগুলো কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে আন্দোলন বিকশিত হয়েছে, তার প্রত্যেকটি পরতে পরতে বিকাশ আমরা দেখেছি, পোস্টারে দেখেছি, স্লোগানে দেখেছি, মিটিং এ মিছিলে, সব জায়গায় দেখেছি। একটি পোস্টার আপনার মনে আছে যে বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। এই পোস্টারের মধ্যে কিন্তু অসাম্প্রদায়িকতার একটি চিত্র। আমি আপনাকে একটা তথ্য দিই, 1870 সালে যখন বাংলাদেশে বাংলায় সহ সারা এই ভূখণ্ডে যখন আদমশুমারি হয়েছিল, তখন কৃষকদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কোন ধর্মাবলম্বী, অনেকেই উত্তর দিয়েছিল যে এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। প্রাচীন বাংলার কিন্তু ঐতিহ্যই কিন্তু লোকায়ত বাংলার ঐতিহ্য। না, অ্যাবসলিউটলি। এবং এখানে আসলে গ্রাম বাংলার, গ্রামের সাধারণ মানুষের মধ্যে এই অসাম্প্রদায়িক চেতনাটি আরো অনেক বেশি প্রগাঢ়, আরো বেশি শক্ত। আসলে যেটি হচ্ছে, আমাদের রাজনীতির মধ্যে কিছু বৈদেশিক
উপাদান ঢুকে পড়েছে, ইনফিলট্রেট করেছে, এবং এই যে কিছু ব্যাড এলিমেন্টস গুলি সেগুলো রাজনীতিকে কলুষিত করেছে, মানুষকে বিপথে পরিচালিত করেছে, মানুষের মনন চিন্তা ভাবনার মধ্যে অনেক ধরনের বিষ ঢুকিয়েছে, যার ফলশ্রুতিতে মাঝে মধ্যে আমরা এই যে জঙ্গিবাদের উগ্র সেই রূপ এবং এগুলো আমরা দেখেছি। কিন্তু সেইগুলো থেকে আমি এর আগে আমার একটি লেখাতেও লিখেছি, দিন বদলের দিকে এগুচ্ছে বাংলাদেশ। আমরা কিন্তু এই চাকাকে ঘুরিয়ে দিয়েছি। আমাদের যে আসল রূপ, আসল যে চেতনা বোধের জায়গাগুলি, সেগুলো কিন্তু আমরা আবার সেই জায়গাতে ফিরে যাচ্ছি। এই যে দেখুন, আজকে আমি নিজেও সেদিন টেলিভিশনে দেখছিলাম, একটি বেসরকারি প্রাইভেট চ্যানেল বলছে যে 4 দিন ব্যাপী অনুষ্ঠান। তো এটি তো একটা ইন্টারেস্টিং একটি জায়গা, যেটা আমরা ঈদের ক্ষেত্রে দেখেছি, পুজোকে কেন্দ্র করে এই বিষয়গুলি যে হচ্ছে। আমি আরেকটা বিষয় আপনার কাছে ফিরে আসি। অজয় দা, আপনি নিশ্চয়ই আমাদের সাথে লাইনে থাকবেন। আপনাদের আলোচনা শুনেছি। আমি একটি তথ্য আরেকটু বলবো যে আমাদের এখানে কুমোরপাড়া বা পালপাড়া আছে এই গৈলা এলাকাতে, খুবই বড়, প্রায় 25-30টা পরিবার থাকেন। তাদের কাছে আজ গতকালকে সে এলাকায় আমি সঙ্গী হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক নিসার আহমদ এবং চিত্রক গ্যালারির মনির সাহেব। তারা ওই মূর্তি যারা তৈরি করে, সামনে লক্ষ্মী পুজো আছে, সেই লক্ষ্মী পুজো উপলক্ষে কি কি তৈরি করেছে, কিছুদিন আগে মনসা পুজো গিয়েছে, সেই পূজার পট তারা ঘটের উপরে আঁকছে, চিত্র আঁকছে মনসা, সেইগুলো দেখতে গিয়েছিলেন এবং মহা উৎসাহে সেগুলো সংগ্রহ করে নিয়ে গিয়েছেন ছাত্রছাত্রীদের, অন্য শিক্ষকদের দেখাবেন বলে। এবং সেটাও কিন্তু, এই যে মূর্তি তৈরি করা, সেটাও কিন্তু একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড। অজয় দা, আপনাকে ধন্যবাদ। অনেক রাত্রে আপনাকে আমরা বিরক্ত করলাম। বিটিভির দর্শকদের, রাত জেগে যারা অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকেও শারদীয় শুভেচ্ছা। ইভিএম কারচুপির হাতিয়ার, এই বিষয়ে আমি কোন রকম আর বাক বিস্তার না করেই আপনার কাছে। ইভিএমটা কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। এখন নির্বাচনের যে ব্যবস্থাপনা আমাদের আছে, যেটির সাথে আমরা আসলে পরিচিত, এটি একটি ম্যানুয়াল পদ্ধতিতে আমরা পরিচালনা করি। তো এই ম্যানুয়াল পদ্ধতিতে যেটা আমরা পরিচালনা করি, সেটিকে রিপ্লেস করার একটা চেষ্টা করা হচ্ছে ইলেকট্রনিক বা টেকনোলজি, তথ্য প্রযুক্তিকে এখানে যুক্ত করার একটা প্রচেষ্টা করা হচ্ছে। যেমন আপনাকে খুব সাধারণভাবে একটি উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাই, যে আপনি একটি সরল অঙ্ক করবেন, কিছু যোগ বিয়োগ করবেন, সেটি আপনি ম্যানুয়ালি করতে পারেন, আবার ক্যালকুলেটর ইউজ করতে পারেন। ক্যালকুলেটর ইউজ করলে কি হবে, আপনি তথ্য প্রযুক্তিকে এখানে ব্যবহার করছেন এই সরল অঙ্কটি করতে। এখন সেই সরল অঙ্ক করতে যে আপনি যদি ভুল বাটনে চাপ দেন, তাহলে অঙ্কের ফলাফল ভুল হতে পারে। আপনি ম্যানুয়ালি যদি করেন, সেক্ষেত্রে আপনি কোথাও একটা ভুল করলে ভুল ফলাফল হবে। কাজে ভুল করার যে জায়গাটি, সেটি কিন্তু আপনি ইলেকট্রনিক্যালি করেন, তথ্য প্রযুক্তিকে ইনকর্পোরেট করে করেন, অথবা ম্যানুয়ালি করেন, সেই সম্ভাবনাটা থেকে যাবে। তার অর্থ এই নয় যে আমরা তথ্য প্রযুক্তিকে এখানে উৎসাহিত করব না। ইভিএম থাকলে যেটি হবে, সেটি হচ্ছে পুরো নির্বাচন ব্যবস্থাপনার মধ্যে এক ধরনের এফিসিয়েন্সি ডেভেলপ করবে, আমাদের খরচ কমে আসবে। এবং আপনি যদি ইচ্ছাকৃতভাবে ভুল না করেন, যার সুযোগ এখনকার যে ব্যবস্থাপনা আছে, সেখানেও তো ম্যানিপুলেশনের সুযোগ আছে, যে কোনো সময় থাকবে। কারণ মানুষকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই জিনিসটিকে কন্ট্যাক্ট করতে হবে, পরিচালনা করতে হবে। কিন্তু ইভিএম কি করবে? ইভিএম যেটি করবে সেটি হচ্ছে এফিশিয়েন্ট করবে এবং আরো স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট করবে। কিন্তু এখানে যদি আপনি ম্যানিপুলেট করতে চান, সেটা তো অন্য বিষয়, তার সাথে ইভিএম বা ম্যানুয়াল পদ্ধতির কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের তথ্য প্রযুক্তিতে যেতেই হবে। সরল যে উদাহরণটি দিলাম, তার মধ্যে দেখেন, আপনি ভুল বাটনে চাপ দিয়ে ফেলতে পারেন, এই ভয় কি আপনি ক্যালকুলেটর ব্যবহার করবেন না? আমরা কি সবসময় সবকিছু ম্যানুয়ালি করব? তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের তো এগিয়ে যেতে হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে তথ্য পরিবেশনের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ভুল বোঝাবুঝি হচ্ছে। বলা হচ্ছে যে মনোরেল কোন কোন ক্ষেত্রে, যেটা এই সরকারের প্রায়োরিটি, যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতিকরণ, আধুনিকরণ করা, বলা হচ্ছে যে লুই কানের যে ডিজাইন ছিল, সেই ডিজাইনকে ব্যাহত করা হবে। আমার কাছে একটা প্রশ্ন জাগে, এই যে জাতীয় সংসদ ভবনের ভিতরে যে চন্দ্রিমা উদ্যান এবং একজন সম্মানিত ব্যক্তির যে তার দেহ সমাধি এখানে রয়েছেন, কবর রয়েছে, সেটা কি লুই কানের ডিজাইনের মধ্যে ছিল? আমরা যেটা জানি সেটি তো ছিল না, কিন্তু একটি বিশেষ পরিস্থিতিতে প্রেক্ষিতে সেটি
ওই ডিজাইনের বাইরে থেকেই ওই বিষয়টি করা হয়েছে এবং এটি আসলে আজ পর্যন্ত কোনো কাউরে কিন্তু কোনো ইলেকট্রনিক মিডিয়াতে কিংবা কোনো সময় কোনো ব্যাপারে কিন্তু এটা বলতে সেখানেই তো আমাদের অপরিপক্কতার জায়গাটি। আমরা যে নির্মোহ এবং অবজেক্টিভলি যেটি সত্য সেটিকে সত্য প্রচার করার যে বিষয়টি, সে সৎ সাহসের যে জায়গাটি, সেটি তো প্রয়োজন। সেই বিষয়গুলি তো আমরা অনেক সময় উঠে আনি না। আমাদের বিষয়টি হচ্ছে যে আমি যে কথাটি বলছি এটি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, তার কতটুকু প্রেক্ষিত তৈরি আছে, কোন কথাটি বেশি সাধুবাদ পাবো বা আমি এক ধরনের সস্তা তালি পাবো, তার বেসিসে আমাদের এগুলি উঠে আসে মোস্ট অফ দ্য টাইম। কিন্তু আমার যেটি মনে হয় যেটি সত্য সেটি সত্য। যেমন আজকের ডেস্টিনি পত্রিকায় শিরোনাম হয়েছে বৈশ্বিক অর্থনীতির মন্দা, বাংলাদেশ উদ্বিগ্ন। বাংলাদেশ অবশ্যই উদ্বিগ্ন। না, অ্যাবসলিউটলি। এটা গ্রিসের মতন একটি দেশ ব্যাংকরাপ্ট হয়ে গেছে। থিওরিটিক্যালি পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি আছে যারা গ্রিসকে কিনে ফেলতে পারে। এটা পসিবল না, কারণ একটা দেশ তো মানুষ নিয়ে। কিন্তু থিওরিটিক্যালি আমি বলছি তাদের ব্যাংকরাপ্ট হয়ে আছে। স্পেন ডাউনগ্রেডেড হয়েছে মুডিজ অ্যান্ড S&P র্যাঙ্কিং এ। আমেরিকা বিশাল প্রবলেম ফেস করছে। গোটা বিশ্বব্যাপী এই সমস্যাটা। আজকে এনার্জি ক্রাইসিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বে আপনার খাদ্যদ্রব্য এবং দ্য কমোডিটি প্রাইস প্রচন্ডভাবে বেড়ে গেছে। ভারতে দেখেন, পাকিস্তানে দেখেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, অল ওভার দ্য আমাদের নেবারিং কান্ট্রিগুলোর মধ্যে। এবং আপনি দেখেন না যে আজকে মিশরে বা তিউনিসিয়াতে এই যে আরব বিশ্বের যে মহাজাগরণ, তার পেছন দিকে মূল কারণটি কি? এই যে খাদ্যদ্রব্যের দাম, এই অর্থনৈতিক যে বিষয়গুলি। তো এই যে একটি বিশাল ঝড় বইছে গোটা বিশ্বে জুড়ে, সেই ঝড়ের কিছু ছোঁয়া তো আমাদের দেশে এসে পড়বে। কারণ আমরা তো একেবারে ইন্ডিপেন্ডেন্ট না সবকিছুতে, আমাদের তো ডিপেন্ড করতে হয়। অর্থনৈতিকভাবে তো আমরা ইন্টিগ্রেটেড অল ওভার দ্য কান্ট্রি। তার মধ্য দিয়েও এই যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা অনেকখানি শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে আমি বলবো। এবং একটি সম্প্রতি লেখায় আপনি উল্লেখ করেছেন যে জাপান যে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন জেবিআইসি তার রিপোর্টেও কিন্তু উল্লেখ তারা বলছে যে বাংলাদেশকে তারা কনসিডার করে যে ওয়ান অফ দ্য বেস্ট, মানে 15th বেস্ট ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। মানে পৃথিবীতে যতগুলি দেশ আছে, এই যে বৈশ্বিক যে অর্থনৈতিক মন্দা, সেই মন্দায় কিন্তু বাংলাদেশ কিন্তু পারফরম্যান্স কিন্তু আপেক্ষিক। না, অবশ্যই। কারণ এই জেবিআইসি কি বলছে, জাপান ব্যাংক অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ওরা যেটা বলছে গোটা বিশ্বে যতগুলি দেশ আছে তারা একটা র্যাঙ্কিং করেছে। এর মধ্যে তারা বলছে সবচেয়ে সিকিউর ইনভেস্টমেন্ট, সবচেয়ে লুক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট কোথায় হবে। এবং তারা বলছে কি গোটা বিশ্বের যারা ইনভেস্টার তাদের কাছে, এবং এদের মধ্যে বাংলাদেশ 15তম বিশ্বে যত দেশ আছে। আপনি আমার সাথে একমত হবেন কিনা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে করেছিলেন, তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু পরিকল্পনা স্তব্ধ হয়ে যায় এবং বাংলাদেশ উল্টো রথে যাত্রা শুরু করে। বঙ্গবন্ধু যদি যে গ্যাস ক্ষেত্রগুলো, সেই লাল সালাম জানাতে হয় সেই মহাপুরুষকে এবং তিনি যদি মাত্র 45 লাখ পাউন্ড দিয়ে যদি এই গ্যাস ক্ষেত্র যদি বহুজাতিক কোম্পানির কাছ থেকে কিনে না রাখতেন। দেখুন আজকে আপনি দেখেন যে বাপেক্স এই মাত্র কয়েকদিন আগে রশিদপুরে যে সক্ষমতা দেখিয়েছে। না, বঙ্গবন্ধুর যে আসলে যে দেশাত্মবোধ, জাতীয়তাবাদী চেতনা, বাঙালিত্বের প্রতি যে মমত্ববোধ, যে এমন একটি সময় যখন দেশে কোনো টাকা পয়সা নেই, তখন উনি সবার প্রথম যে কাজটি করলেন, যতগুলি বহুজাতিক কোম্পানির যতগুলি গ্যাস মানে আমাদের যে ইনিশিয়েটিভগুলি ছিল পুরোটাই কিন্তু উনি কিনে ফেললেন, আমাদের দেশের সরকারের আওতায় নিয়ে আসলেন। এবং এটা যে কত বড় একটা কাজ। এই গ্যাস ক্ষেত্র কিন্তু বিগত 10-12 বছরে কিন্তু কেউ আবিষ্কার করার উদ্যোগ নেয়নি সরকারের পক্ষ থেকে। কোথায়? তাহলে তো আমরা আমাদের আজকে এসে যে আমরা যে ক্রাইসিসের মধ্যে পড়েছি, এনার্জি নিয়ে, ইলেকট্রিসিটি নিয়ে 3.5 ট্রিলিয়ন যে গ্যাস আবিষ্কার হয়েছে অতি সম্প্রতি, এটা বিশাল নিউজ আমাদের জন্য। এবং আজকে আমাদের পাওয়ার সেক্টরের যে সমস্যাটি, তারও একটি মূল কারণ কিন্তু গ্যাস। আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে, কিন্তু 800 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে এরকম পাওয়ার প্ল্যান্ট বসে আছে। কেন? গ্যাস নেই, কাঁচামালটি নেই। এবং আমরা এখন যেভাবে বিদ্যুৎ উৎপাদন করছি, যে 2000 মেগাওয়াটের মতন অ্যাড হয়েছে ন্যাশনাল গ্রিডে, সেটি কিন্তু খুব দামি একটি রসদ ব্যবহার করছে এখানে। সেটি কি? ফার্নেস অয়েল। এবং তার দাম কিন্তু অনেক বেশি, যার কারণে সরকারের ভর্তুকিও বেড়ে আছে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদের সময় তো নির্ধারিত, আপনি দেখবেন যে আজকে ডেইলি সানে একটি শিরোনাম হয়েছে, গভর্নমেন্ট ইস্যুস টাকা 10 বিলিয়ন বন্ডস ফর অগ্রণী ব্যাংক। এক্স্যাক্টলি, ওইটা সূত্র ধরে বলি। সংক্ষেপে এটি করেছে কার জন্য? না, আপনি যদি দেখেন ডিটেইল, বিপিসির জন্য। বিপিসি কারা? যারা এই যে
এই যে তাদের লস বইছে, কেন লস বইছে? যে এনার্জি কিছুদিন আগে আমাদের দাম বাড়ানো হলো, বিশাল অঙ্কের ভর্তুকি তাদের দিতে হয়। এই ভর্তুকির ফলশ্রুতিতে, কারণ বেশি দামে কিনে এনে কম দামে তাদের সেল করতে হচ্ছে বাংলাদেশে, এবং এটা ব্যবহার বেড়ে যাওয়ার জন্য ভর্তুকির পরিমাণ বেড়ে গেছে। এই লসটাকে বহন করার জন্য আজকে বন্ড ছেড়ে টাকা মার্কেট থেকে উঠে এখানে ব্যালেন্স করতে হচ্ছে গভর্নমেন্টকে। আরো একটু আলোচনা করতে পারলে মনে হয় আমাদের দর্শকদেরও ভালো লাগতো, কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব এ আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যারা আপনার অনুষ্ঠানটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল একই সময় হাজির হব খবর প্রতিদিন নিয়ে।